গল্পের নাম বিষের বিষ। লিখেছেন সৈয়দ মুজতবা আলী। গল্পটি পাঠ করছি আমি নাসির আহমেদ কাবুল। আগা আহমদের প্রাণ অতিষ্ঠ এক ফোঁটা মেয়ে তার বউ মালিকা খানমটা ফু দিলে উড়ে যাওয়ার কথা, কিন্তু সেই যে সাত সকাল ভোরবেলা থেকে ক্যাট ক্যাট আরম্ভ করিয়ে তার থেকে আগা আহমেদের নিষ্কৃতি নেই। মিনসে হাড় হাবাতে ড্যাকরা হেন গালি নেই যেটা আগা আহমেদকে দিনে নিদেন 50 বার শুনতে হয় না। আর গয়নাগাটি নিয়ে গঞ্জনা সে তো নিত্যিকার রুটি পনির, এবং সেই সামান্য রুটি পনিরটুকু যদি ভালো করে আগা আহমেদের সামনে ধরত, তবুও না হয় সে সব কিছু চাঁদ পানা মুখ করে সয়ে নিত। কিন্তু সে রুটিও অধিকাংশ দিন পোড়া, এবং পনিরের উপরে যে মসনে পড়েছে সেটা চেঁচে দেবার গরজও বিবিজানের নেই। আগা আহমেদ দিন মজুর, খিদি পায় বড্ডই। ব্যাপারটা চরমে পৌঁছল বিয়ের 20 বছর পর একদিন, যখন আগা আহমেদ কি একটা খুঁজতে গিয়ে আবিষ্কার করল মালিকা খানম নিজের খাবার জন্য লুকিয়ে রেখেছে মুড়মুড়ে রুটি, ভেজা ভেজা কাবাব, টনটনে সেদ্ধ ডিম এবং তেল তেলে আচার। সে রাত্রে আগা আহমদ খেল না। বউ ঝংকার দিয়ে বলল, ও আমার লবার পুত্তুর রে, রুটি পনির ওয়াচ রোচে না? কোথায় পাবো আমি কাবাব আন্ডা আমার আগাজানের জন্যে? সেই কাবাব আন্ডা যা বউ নিজে খেয়েছে। স্থির করল ওকে খুন করবে। নূতন করে তালাক দিয়ে লাভ নেই, অন্তত 100 বার দেওয়া হয়েছে। মালিকা খানম মুখ বেঁকিয়ে আপন কাজে চলে যায়। ওরা থাকে বনের পাশে, পাড়া প্রতিবেশীও কেউ নেই যে মালিকা খানমকে সে বলবে, তোমার স্বামী যখন তোমাকে তালাক দিয়েছে তখন তার উপর তার সঙ্গে সহবাস ব্যভিচার। আর থাকলেই বা কি হতো? কেউ কি আর সাহস করে আসতো? আগা আহমেদের মনে পড়ল গত 15 বছরের মধ্যে কেউ তাদের বাড়িতে আসেনি। শুয়ে শুয়ে সমস্ত রাত ধরে আগা আহমেদ প্ল্যান করল খুন করা যায় কি প্রকারে। সকালবেলা বনে গিয়ে খুঁড়ল গভীর একটা গর্ত, তার উপর কঞ্চি কাঠ ফেলে উপরটা সাজিয়ে দিল লতা পাতা দিয়ে। বিকেলে বউকে বলল, গাটা ম্যাচ ম্যাচ করছে, একটু বেড়াতে যাবে? বউ তো খলখল করে হাসলে চোচা 10টি মিনিট, তারপর চেঁচিয়ে উঠল, কোথ যাবো মা, মিনসের পেরানে আবার সোহাগ জেগেছে। আগা আহমদ নাছর বান্দা, বহুত মেহনত করে গা গতর পানি করে গর্তটা তৈরি করেছে। বউ রাজি হলো। বেড়াতে নিয়ে গেল বনে। কৌশলে বউকে স্টিয়ার করে করে গর্তের কাছে নিয়ে গিয়ে দিল এক মোক্ষম ধাক্কা। তারপর ফের বাঁশ, কঞ্চি, লতাপাতা সহযোগে গর্তটি উত্তম রূপে ঢেকে দিয়ে আগা আহমদ তার পীর মুর্শিদকে শুকরিয়া জানাতে জানাতে বাড়ি ফিরল। রান্না করতে গিয়ে বাড়িতে অনেক কিছুই আবিষ্কৃত হলো। হালুয়া, মোরব্বা, 3 রকমের আচার, ইস্তেক, উত্তম হরিণের মাংসের শুটকি। পরমানন্দে অনেকক্ষণ ধরে আমাদের আগা রান্না বান্না সেরে আহার আদি সমাপন করলে। ক্যাটক্যাটানি না শুনে আজ তার চোখে নিদ্রা আসবে, এ কথাটা যতবার ভাবে ততই তার চিত্তাকাশে পুলকের হিল্লোল জেগে ওঠে। পরদিন কিন্তু আগা আহমেদের শান্ত মনের এক কোণে কালো মেঘ দেখা দিল। হাজার হোক তার বউ তো, তাকে ওরকম মেরে ফেলাটা। বিয়ের সময় হজরত মুহাম্মদের নামে সে কি শপথ নেয়নি যে তাকে আজীবন রক্ষণাবেক্ষণ করবে?
কিন্তু ওদিকে আবার সেই দুশ্মনটাকে ফের বাড়ি ফিরিয়ে নিয়ে আসতে তো মন চায় না। এ অবস্থায় আর পাঁচজন যা করে আগা আহমেদও তাই করল। যাকগে ছাই, গিয়ে দেখেই আসি না বেটি গর্তের ভিতর আছে কি রকম, সেই দেখে মনস্থির করা যাবে। গর্তের মুখে পাতা সরাতেই ভিতর থেকে পরিত্রাহী চিৎকার, আল্লাহর ওয়াস্তে, রসুলের ওয়াস্তে আমাকে বাঁচাও। কিন্তু কি আশ্চর্য, এ তো মালিকা খানমের গলা নয়। আরও পাতা সরিয়ে ভালো করে তাকিয়ে আগা আহমেদ দেখে, বাপরে বাপ, অ্যাব্রা কালো নাগ, কুলুপনা, চক্কর, গোখ্র সাপ। সে তখনও চেঁচাচ্ছে, বাঁচাও বাঁচাও, আমি তোমাকে 1000 টাকা দেব, লক্ষ টাকা দেব, আমি গুপ্তধনের সন্ধান জানি, আমি তোমাকে রাজা করে দেব। সম্বিতে ফিরে আগা আহমেদের হাসিও পেল। সাপকে বলল, তা তুমি তো কত লোকের প্রাণ নির্ভয় হরণ করো, নিজের প্রাণটা দিতে এত ভয় কিসের? ঘেন্নার সঙ্গে সাপ বলল, ধ্যাত তোর প্রাণ প্রাণ বাঁচাতে কে কাকে সাধছে? আমাকে বাঁচাও এই দুশ্মন শয়তানের হাত থেকে, এই রমণীর হাত থেকে। তারপর ডুকরে কেঁদে উঠে বললে, মা গো মা, সমস্ত রাত কি ক্যাট ক্যাট কি বকাটাই না দিয়েছে। আমি ড্যাকরা, আমি মদ্দা মিনসে হয়ে একটা অবলা, হ্যাঁ অবলাই বটে, নারীকে কোনো সাহায্য করছে নে, গর্ত থেকে বেরোবার কোনো পথ খুঁজছি নে। আমি একটা অপদার্থ, ষাঁড়ের গোবর আমি। আগা আহমেদ বললে, তা ওকে একটা ছোবল দিয়ে খতম করে দিলে না কেন? ছিল চেঁচানি ছেড়ে সাপ বলল, আমি ছোবল মারবো ওকে? ওর গায়ে যা বিষ, তা দিয়ে 7 লক্ষ কাল নাগিনী তৈরি হতে পারে। ছোবল মারলে সঙ্গে সঙ্গে ঢলে পড়তুম না। সারা তো ওর জোছা। ওসব পাগলামি রাখো, আমাকে তুমি গর্ত থেকে তোলো, তোমাকে অনেক ধন দৌলত দেবো, পশু পক্ষী, সাপ বিচ্ছুর বাদশা সুলেমানের কসম। রূপকথা নয়, সত্য ঘটনা বলেই দেখা গেল মালিকা খানমের অনেকখানি পরিবর্তন হয়ে গিয়েছে এক রাত্রে সর্পের সঙ্গে সহবাস করার ফলে। কারণ এতক্ষণ ধরে একটি বারও স্বামীকে কোনো কড়া কথা বলেনি। এটা একটা রেকর্ড, কারণ ফুলশয্যার রাত্রেও নাকি সে মাত্র 3টি মিনিট চুপ করে থেকেই ক্যাটক্যাটানি আরম্ভ করে দিয়েছিল। মালিকা খানম মাথা নিচু করে বললে, ওরা গুপ্তধনের সন্ধান জানে। আমাদের আগা আহমেদের টাকার লোভ ছিল মারাত্মক। সাপকে সুলেমানের 3 কসম খাইয়ে গর্ত থেকে তুলে নিল। বউকেও তুলতে হলো, সেও শুধরে গেছে জানিয়ে অনেক কিরে কসম কেটেছিল। সাপ বলল, গুপ্তধন আছে উত্তর মেরুতে, বহু দূরের পথ, তার চেয়ে অনেক সহজ পথ তোমাকে বাতলে দিচ্ছি। শহর কোতোয়ালের মেয়ের গলা জড়িয়ে ধরবো আমি। কেউ আমাকে ছাড়াবার জন্য কাছে আসতে গেলেই মেয়েকে মারতে যাব ছোবল। তুমি আসা মাত্রই আমি সুরসুর করে সরে পড়ব, তোমাকে দেব বিস্তর এনাম, এন্তর দৌলত। কিন্তু খবরদার, ওই একবার অতি লোভ করতে যেও না। ভূতের মুখে রাম নাম, সাপের দ্বারা ভালো কাম। শহরে এমনি তুলকালাম কাণ্ড যে 3 দিন যেতে না যেতেই সেই বনের প্রান্তে আগা আহমেদের কানে পর্যন্ত এসে পৌঁছল কোতোয়াল নন্দিনীর জীবন মরণ সমস্যার কথা। 3 দিন ধরে তিনি অচৈতন্য, গলা জড়িয়ে কাল নাক ফোঁস ফোঁস করছে। কোতোয়াল লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছে, তবু সাপুড়েরা নাকি কাছে ঘেঁষছে না। বলছে উনি মা মনসার বাপ। প্রথমটা তো আগা আহমেদকে কেউ পাত্তাই দেয় না। আরে
ওঝা বুদ্ধি হদ্দ হলো, এখন ফার্সি পড়ে আগা, কি বা বেশ, কি বা চিরি। কোতোয়ালের কানে কিন্তু খবর গেল, বন থেকে এসেছে ওঝা, পেটে এলেম বোঝা বোঝা। ছবি চেহারা দেখে তিনিও বিশেষ ভরসা পেলেন না, কিন্তু তখন তিনি শ্মশান চিকিৎসার জন্য তৈরি, সে চিকিৎসা ডমি করুক, চালালো সই। তারপর যা হওয়ার কথা ছিল তাই হলো। ওঝা আকা আহমেদ ঘরে ঢোকা মাত্রই সে কাল নাগ কোথা দিয়ে যে বেরিয়ে গেল, কেউ টেরটি পর্যন্ত পেল না। কোতোয়াল নন্দিনী উঠে বসেছেন, তার মুখে হাসি ফুটেছে। ভীষণ দর্শন কোতোয়াল সাহেবের চেহারা প্রসন্ন বদন্যতায় মোলায়েম হয়ে গিয়েছে। আগাকে 1,00,000 টাকা তো দিলেনই, সঙ্গে সঙ্গে তাকে করে দিলেন তার বাড়ির পাশের বনের ফরেস্ট অফিসার। এইবার আগা দুবেলা প্রাণ ভরে বাচ্চা হরিণের মাংস খেতে পারবে। আগা সুখে আছে, সোনাদোনা পরে মালিকা খানমও অন্য ভুবনে চড়ছেন। ক্যাট ক্যাট করে কে? তাছাড়া এখন তার বিস্তর দাসীবাদী ওদের তম্বিতম্বা করতে করতেই দিন কেটে যায়। কর্তাও বৈঠকখানায় ইয়ার বক্সি নিয়েই। ওমা, 1 মাস যেতে না যেতে খবর রটল, উজির সাহেবের মেয়ের গলা জড়িয়ে ধরেছে একটা সাপ। কোন সাপ? সেই সাপটাই হবে। আর কোনটা? এবারে 10 লাখ টাকার নাম। কিন্তু সঙ্গে সঙ্গে পায়েক বরকন্দাজ পেয়াদা নফর ছুটেছে আগা আহমেদের বাড়ির দিকে। হাতের কাছে ওঝা, সহজ হলো খোঁজা। কিন্তু আগা আহমেদের বিলক্ষণ স্মরণ ছিল, কাল না খবরদার করে দিয়েছে, অতি লোভ ভালো না। সাপ সরাতে একবারের বেশি না যায়, সে যতই অমত জানায়, ইয়ার বক্সি ততই বলে, হুজুরের কি কপাল, বাপমার আশীর্বাদ না থাকলে এমন ধারা কখনো হয়। আগাকে জোর করে পালকিতে তুলে দেয়া হলো। এবারে সাপ জুল করে তার দিকে তাকিয়ে বলল, তোমার খাই খাই বড্ড বেশি বেড়েছে না? তোমাকে না পই পই করে বারণ করেছিলাম, একবারের বেশি আসবে না, তবু যে এসেছ। তা সে যাগ্গে, তুমি আমার উপকার করেছো বলে তোমাকে এবারের মতো ছেড়ে দিলাম, কিন্তু এই শেষবার। আর যদি আসো তবে তোমাকে মারব ছোবল, 3 10 লক্ষ টাকা এবং তার সঙ্গে 500 ঘোড়ার মনসব পেয়েও নব আগা আহমেদের দিল জান সাহারার মতো শুকিয়ে গিয়েছে। মুখ দিয়ে জল নামে না, পেটে রুটি সয় না। কালনাগ আবার কখন কোথায় কি করে বসে আর সে ছোবল খেয়ে মরে, স্থির করল ভিন দেশে পালাবে। ঠিক সেই দিনই স্বয়ং কোতোয়াল সাহেব এসে উপস্থিত। বিস্তর আদর আপ্যায়ন, হস্তচুম্বন, কণ্ঠালিঙ্গন। কোতোয়াল সাহেব গদগদ কণ্ঠে বললেন, ভাই নওয়াব সাহেব, তোমার কি কপাল, তামাম দেশের চোখের মণি, দিলে রশ্মি, রাজকুমারীর প্রাণ উদ্ধার করে তুমি হয়ে যাবে দেশের মাথার মুকুট। চলো শিগগির। সেই হারামজাদা কালনাগ এবার জড়িয়ে ধরেছে শাহজাদের গলা। নওয়াব আগা আহমেদ জড়িয়ে ধরলেন কোতোয়ালের পা, হাউমাউ করে কেঁদে নিবেদন করলেন যে সে কোনো ফাটা বাঁশের মধ্যিখানে পড়েছে। কোতোয়ালের হৃদয় মাখন দিয়ে গড়া থাকে না। ব্যাপারটা বুঝে নিতেই শহর দারোগাকে হুকুম দিলেন, চিড়িয়াখানা বন্ধ করো পিঞ্জরামে। পালকিতে নওয়াব আগা আহমদ, দুপাশে লোক তার জয়ধ্বনি জিন্দাবাদ করছে। এক ঝরোকা থেকে কোতোয়াল নন্দিনী, অন্য ঝরোকা থেকে উজির জাদিন তঞ্জামের উপর পুষ্পমাল্য বর্ষণ করলেন। আগা আহমদ মুদ্রিত নয়নে মুর্শিদ মৌলার নাম আর ইষ্টমন্ত্র জপছে।
স্বয়ং বাদশাহ তাকে হাতে ধরে রাজকুমারীর দোরের কাছে নিয়ে এলেন। আগা আহমেদ ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। কালনাগ হুঙ্কার দিয়ে উঠল, আবার এসেছিস হতভাগা, এবার আর আমার কথা নড়চড় হবে না। তোর দুই চোখ ছবল মেরে ঢেলে দেব আমার কুল্লে বিষ। আগা আহমদ অতি বিনীত কণ্ঠে বললে, আমি টাকার লোভে আসিনি। তুমি আমাকে অগুন্তি দৌলত দিয়েছ, তুমি আমার অনেক উপকার করেছ, তাই তোমার একটা উপকার করতে এলুম। এদিক দিয়ে যাচ্ছিলাম, শুনলাম তুমি এখানে। ওদিকে সকালবেলা বিবি মালিকা খানম আমাকে বলেছিলেন তিনি রাজকন্যাকে সেলাম করতে আসছেন, বোধহয় এক্ষুনি এসে পড়বেন। তুমি তো ওকে চেনো, হে হে হে, তাই ভাবলুম তোমাকে খবরটা দিয়ে উপকারটাই না করি। তুমি আমার। বাপরে বাপ, চিৎকার শোনা গেল। কোন দিকে যে কালনাক অদৃশ্য হলো আগা আহমেদ পর্যন্ত বুঝতে পারল না। এরপর আগা আহমেদ শান্তিতেই জীবনযাপন করছিল। গল্পটি নানা দেশে, নানা ছলে, নানা রূপে প্রচলিত আছে। আমি শুনেছিলাম এক ইরানি সদাগরের কাছ থেকে সরাইয়ের চারপাইতে শুয়ে শুয়ে। কাহিনী শেষ করে সদাগর শুধালেন, গল্পটার মোরাল কি বলতো? আমি বললুম, সে তো সোজা, রমণী যে কীরকম খান্ডারনি হতে পারে তারই উদাহরণ। এ দুনিয়ার নানা ঋষি, নানা মুনি তো এই কীর্তনই গেয়ে গেছেন। অনেকক্ষণ চুপ করে থাকার পর সওদাগর বললেন, তা তো বটেই, কিন্তু জানো ইরানি গল্পের অনেক সময় দুটো করে মোরাল থাকে। এই যে রকম হাতির দুজোড়া দাঁত থাকে, একটা দেখাবার, একটা চিবোবার। দেখাবার মরালটা তুমি ঠিকই দেখেছ, অন্য মরালটা গভীর। খল যদি বাধ্য হয় কিংবা যে কোনো কারণেই হোক তোমার উপকার করে, তবে সে উপকার কদাচে গ্রহণ করবে না, কারণ খল তারপরই চেষ্টায় লেগে যাবে তোমাকে ধনে প্রাণে বিনাশ করবার জন্য, যাতে করে তুমি সেই উপকারটি উপভোগ না করতে পারো। অবশ্য তোমার বাড়িতে যদি মালিকা খানমের মতো বিষ থাকে অন্য কথা, কিন্তু প্রশ্ন, কজনের আছে ওরকম বউ? গল্পটি শুনলেন। সৈয়দ মুস্তফা আলী এক ব্যতিক্রম ধর্মী গল্প লিখে বা সাহিত্য রচনা করেন, বিশেষ করে তার ভ্রমণ কাহিনী। আপনাদের গল্পটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করে বন্ধুদের জানাতে ভুল করবেন না। এতে আমার উপকার হবে, আমিও আরও উৎসাহিত হব আপনাদের জন্য গল্প শোনাতে। ভালো থাকুন, নিজের দিকে যত্ন রাখুন।